কারণ আমি ছিলাম একটা পুরো বেডে থাকা একটা রোগী। অসুস্থ অবস্থায় যখন আমি মুভ করতে পারি না, তখন আমি পড়াশোনা শুরু করলাম। আমি বাংলাদেশে গ্রামীণ ফোনে ছিলাম। আমি কোনো ইউএসএ আসার আগে আমি কখনো ফেসবুক করি নাই। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট ছিল শুধু বাংলাদেশে, 2008 সালে ওপেন করছিলাম। এই কানেকশনটা আসলে ছিলই না। এক ধরনের অনেক মানুষ আছে বিজনেসের লাইসেন্স করতে চায়। এই বিজনেসের লাইসেন্স করার সময় ওনারা জানেন না কি করতে হবে। বিজনেসের লাইসেন্সগুলোতে আমরা হেল্প করি। কি ভুলগুলো আমরা সাধারণত মানুষ করে, একটু যদি স্পেসিফিকলি বলেন। যে অনেক সময় মানুষ স্ট্যাটাসটা বুঝতে পারে না। যেমন হেড অফ হাউস হোল্ড, যারা কোনো খরচ করেন তারা অবশ্যই 600 টাকার উপরে গেলে। আমি মানে একজন সেলফ এমপ্লয়েড, আমাদের ক্ষেত্রে আমরা সাধারণত কি করা উচিত? অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মালিক নিজেই 1099 নিচ্ছে বিজনেস থেকে। এটা অ্যাবসলিউটলি রং। ওকে, ইউএস এর মধ্যে যা কিছু ওপেন করবেন, আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে রিপোর্ট করা। প্রতিটা মানুষ অ্যাজ এ হিউম্যান বিইং মানুষের জন্য কিছু করা উচিত। আমরা নিজে জানবো এবং নিজে শিখবো এবং নিজের অধিকার যতটুকু আছে সেটা আমরা অবশ্যই আমাদের বুঝে নিব। হ্যালো এভরিওয়ান, উই আর ব্যাক উইথ অ্যানাদার এপিসোড টক্স উইথ আতাহার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অন্যান্য দিনের মতো একজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সাথে যে আছেন আজকে, উনি হচ্ছেন একজন সার্টিফাইড সিপিএ। উনি লাস্ট 7-8 ইয়ার্স থেকে এই সেক্টরে কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে আছেন এস বাহার ভাই। উনি একজন অত্যন্ত অভিজ্ঞ একজন সিপিএ এবং লাস্ট কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন আমাদের এই কমিউনিটিতে। আমরা ওনার সাথে পরিচয় হব এবং ওনার কাছে জানবো এবং অনেক কিছু শিখবো আজকে। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিচ্ছেন। আপনাকে কৃতজ্ঞ। আপনাকেও ধন্যবাদ। ভাই, যদি ফার্স্ট আপনি আপনার পরিচয় এবং আপনি আমেরিকাতে কবে আসছেন এটা যে আমাদের এই দর্শকদেরকে বলেন প্লিজ। আমি অ্যাকচুয়ালি আমেরিকাতে আসছি 2018 সালে। আচ্ছা, এটার মধ্যে একটা স্টোরি আছে ইনফ্যাক্ট। জি, সেটা হলো আমি বাংলাদেশে গ্রামীণ ফোনে ছিলাম। গ্রামীণ ফোনে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছি 13.5 বছর। আমি 2005-এ কোয়ালিফাই করি বাংলাদেশের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি। আচ্ছা, 2004-এ কোয়ালিফাই করে আমি 5-এ জয়েন করি হচ্ছে মুন্নসরামিকে জয়েন করে প্রায় 6 মাসের মতো কাজ করেছি ওখানে। দেন আই কাম ব্যাক টু গ্রামীণ ফোন। হঠাৎ ওখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, পরে জয়েন করলাম ওখানে। ওখানে ছিলাম ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, যে কোর রিপোর্টিং এরিয়া। যারা মানে অ্যাকাউন্টিং এ পড়াশোনা করে তাদের একটা বড় টার্গেট থাকে অ্যাকাউন্টিং কোর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এ কাজ করার। এটা তাদের একটা বড় অ্যাম্বিশন থাকে। আমি সেই সুযোগটা পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। তো গ্রামীণ ফোনে আমি 13.5 বছর কাজ করার পরে টু সাম এক্সটেন্ট আমার কাছে মনে হলো যে আমি আসলে কন্টিনিউ করতে পারতেছি না। কেন কন্টিনিউ করতে পারতেছি না? I have some personal, the disease. I was sick, seriously sick. আচ্ছা। So that's why I could not continue my job. Then আমাকে বললো, গ্রামীণ ফোন থেকে অনেক সহায়তা করছে। ওনারা আমাকে ট্রিটমেন্টের জন্য সিঙ্গাপুর পাঠিয়েছেন। তো সেখানে আমি ট্রিটমেন্ট করছি। বাট ওখান থেকে যখন কাজ হয় না, তখন আমি আমেরিকা চলে আসি ট্রিটমেন্টের জন্য। আচ্ছা, এবং ট্রিটমেন্ট করার সময় যখন আমি দেখলাম যে আমি আসলে কোনো কাজ করতে পারবো না, তখন আমি সিদ্ধান্ত নিলাম I should utilize my time. I cannot stay alone. So অসুস্থ অবস্থায় যখন আমি মুভ করতে পারি না, তখন আমি পড়াশোনা শুরু করলাম। এবং তখন 3 ইয়ার্স পড়াশোনা করে আমি সিপিএ কয়েকটা সাবজেক্ট পাস করলাম এবং বেশ টোটালটাই আমি পড়াশোনা শেষ হলো, বাট সার্টিফাইড হলাম না। কেন? তখন হচ্ছে প্যান্ডামিক শুরু হয়ে গেছে। মানে 18 সালের শেষ সময় আসছি, তো 19 সালটা আমি পড়াশোনা করার সুযোগ পেয়েছি। 2020-তে এসে প্যান্ডামিক শুরু হলো, আমি পরীক্ষাগুলো দিতে পারলাম না। বাট হোয়াট হ্যাপেন্ড, আমি তখন স্টার্ট করলাম মাই বিজনেস। বিকজ আমি ততদিনে একে তো আমার পেশাটা শুরু হয়েছে 2005 থেকে। আর তারপরে আমি 13 বছর আমি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাজ করেছি। ওইখানের সঙ্গে জোড়া লাগিয়ে যখন আমি এখানে আসলাম, ঠিক এখান থেকে আমি আবার অ্যাকাউন্টিং এর উপরে 3 ইয়ার্স পড়াশোনা করে, বাট আমি সার্টিফিকেট পেলাম না, কারণ আমি পরীক্ষা দিতে পারতেছি না, সবকিছু লকডাউন। বাট ইনফ্যাক্ট বলা যায় এভাবে আমার শুরুটা হলো। অসাম, খুব সুন্দর বলছেন। থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্যাট ভাই। আচ্ছা, আপনি তো আসার পরে তো অনেক স্ট্রাগলও ফেস করতে হয়েছে আপনার, এই নিয়ে যদি কিছু বলেন আমাদের দর্শকদেরকে প্লিজ। স্ট্রাগলিং আসলে পুরো জীবনটাই স্ট্রাগলিং, বাট স্টিল ইউএসএতে যখন আসে সবারই একটা বড় চিন্তা থাকে। আমারও চিন্তাটা ছিল। আমি যখন বাংলাদেশ থেকে আসি, তখন আমি জানতাম যে এখানে এসে সবাই যার যে পেশাতে ছিলেন বাংলাদেশে, যেমন হয়তো একজন ডক্টর ছিলেন, এখানে এসে ডক্টর নাও হতে পারেন, ইঞ্জিনিয়ার ছিলেন, অ্যাকাউন্টেন্ট ছিলেন, হয়তো এখানে এসে সে ওই কাঙ্ক্ষিত জবটা উনি নাও পেতে পারেন। রাইট, দ্যাটস ট্রু। আর আমার ক্ষেত্রে তো আরও সুদূর পরাহত ছিল,
কারণ আমি ছিলাম একটা পুরো বেডে থাকা একটা রোগী। তো আমি আল্লাহকে শুধু বলবো যে আমি আসলে নতুন একটা জীবন আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এখানে সুস্থ হয়েছি। আমি তো ট্রিটমেন্ট করেছি সিঙ্গাপুরে, ওখান থেকেও যখন ট্রিটমেন্টটা সাকসেসফুল হলো না, তখন আমি এক প্রকার আমার লাইফের আশাটা ছেড়ে দিয়েছিলাম। আচ্ছা, সেই অবস্থায় এখানে এসে আল্লাহ নিয়ে আসলেন এবং দেখা যায় যে এখানে ট্রিটমেন্ট হলো। আলহামদুলিল্লাহ উইদিন 6 মান্থ আমার ট্রিটমেন্টটা ঠিক হয়ে গেল, বাট ট্রিটমেন্টটা প্রলংড হবে। ডক্টর বলছিল যে ট্রিটমেন্ট প্রলংড হবে, সুতরাং তুমি এখানে অন্যান্য ব্যবস্থা, ইমিগ্রেশন অন্যান্য পার্টগুলো কমপ্লিট করো। আই হ্যাভ স্টার্টেড দোজ প্রসেস। আলহামদুলিল্লাহ ইট ওয়াজ কমপ্লিটেড ইন গুড শেপ। এবং তারপরে যে আমি যেটা বললেন যে স্ট্রাগলিং, এই স্ট্রাগলিংটা আসলে আমার যে ধারণা ছিল যে আমি যে অনেক হয়তো আরো খুব স্ট্রাগলিং করতে হবে, বাট আল্লাহর একটা রহমত আমার উপরে চলে আসছিল, যার কারণে আমি স্ট্রাগলিং কি আমি আসলে বুঝতেই পারিনি। কিভাবে আমি যখন কমপ্লিট করি সব পড়াশোনা, সব কমপ্লিট হয়ে গেছে, বাট আমি পরীক্ষা দিতে পারি নাই। আর পরীক্ষা দিতে না পারলে আপনি জানেন ইউএসএ তো সার্টিফিকেশন ছাড়া কিছুই করা যায় না। বাট আমি দেখলাম আমার কমিউনিটির লোকজন, এই যে প্যান্ডামিক যখন হলো, সমস্ত অ্যাকাউন্টেন্টরা ঘরে বসা ছিল, তারপরে এভরিবডি, কেউই কোনো ইনফরমেশন দিচ্ছিল না। তখন আমি দেখলাম আই হ্যাভ এ টুল ইন দ্য ফেসবুক। আমি কখনো ইউএসএ আসার আগে আমি কখনো ফেসবুক করি নাই। আচ্ছা, আমার একটা অ্যাকাউন্ট ছিল শুধু বাংলাদেশে, 2008 সালে ওপেন করছিলাম, কিন্তু সেটা এখনো এরকম কিছু করা হয় না। বাট যখন আমি চিন্তা করলাম যে আমার এখানে আমি যখন ঢুকতাম দেখতাম যে অনেক বেনিফিট দিবে, যেমন ধরেন একটা ফ্রি মানি দিত, EIDL একটা, আপনার ধরেন একটা SBA থেকে একটা লোনের অ্যাপ্লিকেশনের জন্য আপনার যদি একটা বিজনেস থাকে, আপনার বিজনেসটার জন্য আপনি একটা ফ্রি মানি পেতে পারেন। এবং অনেক সময় এই যে যারা বেকার হয়ে গেছে, যারা আনএমপ্লয়েড, এই আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য কিছু অ্যাপ্লিকেশন প্রসেস আছে। এই প্রসেসগুলো তখন মানুষ কেউ জানে না। তো আমি তখন চিন্তা করলাম যে আমি অ্যাটলিস্ট আমার যে নলেজ আছে, আমি তো 3 ইয়ার্স তখন পড়াশোনা করে ফেলছি অলরেডি, তখন চিন্তা করলাম যে আমি এই লোকদেরকে অনলি হেল্প করব। সো আমি কখনো ফেসবুক করি নাই, আমি তখন ফেসবুকে ঢুকলাম, আমি তখন ওই জিনিসগুলো বারবার জানানোর চেষ্টা করলাম যে আসলে এইভাবে করতে হবে, জাস্ট মানুষকে অ্যাওয়ার করা, আর কিছুই না। তো হোয়াট হ্যাপেন্ড, ওইখানে অনেক মানুষ আমাকে খুব ভালো বলল এবং তারপরে আমাকে বলল যে ভাই আমার কাজটা একটু কাইন্ডলি করে দেন। এভাবে অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করতে থাকলো। একটা বিষয় আমি বলতেছি যে আপনি এই বয়সে আসার পরেও যে আপনি রিসেন্টলি যে CPA কোয়ালিফাইড এটা হইলেন, কোন বিষয়টা আপনার বেশি ইন্সপায়ার করছে এটার পিছনে? আমি মনে করি যে আমি তো বেসিক্যালি একজন অ্যাকাউন্টেন্ট। বাংলাদেশে আমি ICMA কোয়ালিফাই করেছি, আমার অ্যাকাউন্টিং মাস্টার্স, তারপর ICMA কোয়ালিফাই করেছি। বেসিক্যালি আমি অ্যাকাউন্টেন্ট, এবং ওখানে আমার 13.5 বছরের এক্সপিরিয়েন্স ছিল হেড অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, গ্রামীণ ফোন। সো অ্যাকাউন্টেন্ট হিসাবে আমি চিন্তা করেছি যে এখানে এসে, ওই যে বললাম যে আমার তো ভয় ছিল যে আমি কিভাবে আমি পেশাটা নিব, বাট আমি পেশাটা নিলে বাধ্য হলাম, যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি পড়াশোনা করতে বাধ্য হয়েছি, আদারওয়াইজ হয়তো হতো না। সবাই তো যার যার পেশা বেছে নিতে চায়। বেসিক্যালি আই এম অ্যান অ্যাকাউন্টেন্ট ফ্রম মেবি লাস্ট 20 ইয়ার্স। আমি কোয়ালিফাই করেছি 2003-তে, কোয়ালিফাই করেছি ICMA। ফ্রম দেন আমি কিন্তু মোর দ্যান 20 ইয়ার্স এই পেশায় আছি। বাংলাদেশ কমিউনিটিকে সেবা দিয়ে যাচ্ছেন অ্যাজ এ সার্টিফাইড CPA। এটা করতে গিয়ে আপনি অনেক জিনিস দেখতেছেন, কোন ভুলগুলা বা কি ভুলগুলা আমাদের কমিউনিটি মানুষগুলো করে থাকে, সিম্পলি কয়েকটা রিজন যদি বলেন প্লিজ। জেনারেলি বাংলাদেশের মানুষগুলো তো খুব সহজ সরল, আপনি জানেন, আমরা খুবই ভালো মানুষ, সবাই অলমোস্ট খুবই সহজ সরল। বাট US এর মধ্যে আপনি দেখবেন সবকিছু ডকুমেন্টের দরকার হয়। মোস্ট 1 নম্বর যদি আমি বলি, সেটা হচ্ছে কোনো ডকুমেন্ট আমরা খুব কম পাই, মানে ইন টার্মস অফ স্পেশালি ফর দ্য বিজনেস। যারা ধরেন W2 একটা আছে, ডকুমেন্ট তো বাধ্য, সেটা ডকুমেন্ট আছে অলরেডি, বাট আদার দেন দ্যাট ধরেন একজন সেলফ এমপ্লয়েড বা একটা বিজনেস আছে, কিন্তু ওনারা এই রেকর্ডগুলো অনেক সময় আমরা বাংলাদেশিরা রাখি না, বা রাখলেও খুব কম আকারে থাকে। এটা একটা বড় লুপ হোল আমি মনে করি। কিন্তু মানে দিন দিন যত IRS এর যে রুলগুলো, এটা কিন্তু আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। আপনি কোথায় কোন খরচ করতেছেন সব খরচ কিন্তু ট্র্যাক করা যায়। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশি ভাই বোন যারা আছেন, অবশ্যই তাদের খরচের হিসাব, ইনকামের হিসাব, যারা সেলফ এমপ্লয়েড, যাদের হিসাবগুলো করা হয় নাই, যেমন আপনি যদি W2-তে কাজ করেন তাহলে আপনার সমস্ত হিসাব তো এমপ্লয়ার রাখতেছেন, বাট আপনি যখন সেলফ এমপ্লয়েড হবেন তখন আপনার দায়িত্ব এই খরচগুলো রাখা এবং ইনকামের হিসাবগুলো রাখা। এটা একটা বড়
পয়েন্ট হতে বড় পারে। আচ্ছা আচ্ছা ভার ভাই, একটা বিষয় আপনি যদি আমাদের দর্শককে বলেন যে আপনি এই মুহূর্তে কি কি সার্ভিসগুলো দিয়ে থাকেন যদি বলেন। আমি এই মুহূর্তে আমাদের বিজনেসের অল দ্য ইয়ার রাউন্ড আমরা বিজনেস নট অনলি ট্যাক্স সিজনে আমরা বিজনেসের ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্সগুলো আমরা সার্ভিস দিয়ে থাকি। জি তাছাড়াও সারা বছর ধরে আমরা বিজনেসকে বেশি প্রমোট করার চেষ্টা করি। যেমন ধরেন অনেক মানুষ আছে বিজনেস লাইসেন্স করতে চায়, এই বিজনেসের লাইসেন্স করার সময় ওনারা জানেন না কি করতে হবে। জি বিজনেসের লাইসেন্সগুলোতে আমরা হেল্প করি, জি যে বিজনেস লাইসেন্স প্রথম থেকে শুরু করে একেবারে যতগুলো লাইসেন্স, যেমন ধরেন একটা রেস্টুরেন্টের এক ধরনের লাইসেন্স হয়, একটা গ্রোসারি স্টোর আরেক ধরনের লাইসেন্স হয়, একটা অনলাইন বিজনেস আরেক ধরনের লাইসেন্স হয়। সো এই ধরনের নতুন স্টার্ট আপ যতগুলো আছে এবং যারা অলরেডি বিজনেসে আছেন, একটা হয়তো ওনার গ্রোসারি স্টোর আছে, উনি হতে পারে একটা রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন, জি মাল্টি রেস্টুরেন্ট ওনার, এই ধরনের যারা বিজনেস রান করতেছে ওনাদেরকেই সাপোর্ট সারা বছরই আমরা দেই। যেমন ওনাদের বছরের যে ট্যাক্স থাকে সেটাও তো আমরা করি, তাছাড়া বিজনেস লাইসেন্স, তাছাড়া পেরোল হয়, আপনি জানেন যে স্যালারি দিতে হয় প্রত্যেকটা এমপ্লয়িকে, এই স্যালারি দেওয়ার পার্টটা আমরা করি। আবার সেলস ট্যাক্স প্রতি মাসেই আমরা কতটুকু সেল হলো এটা স্টেটে রিপোর্ট করতে হয়। তো এই ধরনের কাজ করি। এখন আমরা গত বছর থেকে আমরা 50 স্টেটে আমাদের সার্ভিসগুলোকে পৌঁছায় দিচ্ছি। ধরেন আমাদের জর্জিয়া থেকেই অনেক মানুষ আছে এখন বাড়তেছে দিন দিন, যারা বিভিন্ন স্টেটে কাজ করতেছেন। রাইট জর্জিয়াতে বিজনেস আছে, নর্থ ক্যারোলিনা বিজনেস আছে, অন্যান্য 50 স্টেটের মোস্ট অফ দ্য স্টেটে তারা এখান থেকেই রান করেন। রাইট হ্যাঁ তো তাদের দেখা যায় যে তাদের বিজনেসের মান্থলি যে রিপোর্ট করতে হয় সেটা আমরা সার্ভিস দেই, এমপ্লয়ীদের পেরোল দিতে হয় সেটা আমরা সার্ভিস দেই, লাইসেন্সগুলো করতে হয়, এভরিথিং। সো বিজনেস সাপোর্টই ইজ আওয়ার মেইন, অল দ্য ইয়ার রাউন্ড আমরা এটাই করি। আর বছর শেষে আমাদের ট্যাক্স ফাইলগুলো করি। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর বলছেন। আচ্ছা, এই তো এখন ট্যাক্স সিজন চলে আসছে, কি কি পরামর্শ থাকবে আপনার এই যে যারা এবার ট্যাক্স সিজন করবে? আমি বলতে চাই যে আমরা বাংলাদেশি ভাই বোনদের জন্য প্রথম যে পয়েন্টটা বলতে চাই যে ডকুমেন্টগুলো সংগ্রহ করবেন। আমি কিন্তু চেষ্টা করি যে জানানোর জন্য কি কি ডকুমেন্ট লাগে। আপনি যদি ডিটেল চান আপনি এটা বলে দেন প্লিজ। ডিটেলের মধ্যে আপনার যে W2 গুলা, 1099 গুলা, হেলথ ইন্স্যুরেন্সের পেপার যেমন 1095A, 1095B, C এটা না রাখলেও কোনো ক্ষতি নাই, কারণ এটা আমরা আমাদের ট্যাক্স ফ্রি রিটার্নের সময় এটা করতে হয় না, কোনো অ্যাডজাস্ট করতে হয় না, কিছুই করতে হয় না, শুধু 1095A। ইন আদার ওয়ার্ডস এটাকে বলে মার্কেট প্লেস ইন্স্যুরেন্সের যে ডকুমেন্ট সেটা। তাছাড়া আপনি যদি 1099 খেয়ে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাকে রাখতে হবে। প্লাস যদি গাড়ির কোনো খরচ হয়ে থাকে তাহলে গাড়ির লগ বুক মেনটেন করতে হবে। দয়া করে লগ বুকগুলো মেনটেন করবেন, কারণ আমরা যদি অনুমানের বেসিসে কোনো অ্যামাউন্ট বলি যে আমরা এত মাইল চালানো হয়েছে, এটা কিন্তু আইআরএস যদি চ্যালেঞ্জ করে আমরা বিপদে পড়ে যাব। হয়তো চ্যালেঞ্জ করতেছে না এই মুহূর্তে, কিন্তু অ্যাজ এ ওয়াইজ ডিসিশন হিসাবে উই শুড টেক রেসপন্সিবিলিটি, এবং আমরা এই জিনিসগুলো করব যে আমরা লগ বুক মেনটেন করব যে কত মাইল গাড়িটা চলছে আমার বিজনেসের পারপাসে। অ্যাকুরেট ইনফরমেশনটা রাখাটা জরুরি যতটুকু সম্ভব হয়। খুব সুন্দর বলছেন বাহার ভাই। আচ্ছা, এখন তো আপনি একটা বিজনেস প্রতিষ্ঠান ওন করেন, এসএস অ্যাকাউন্টিং এন্ড ট্যাক্স সার্ভিসেস। আপনার সাথে কোনো এমপ্লয়ি কাজ করে? কতজন এমপ্লয়ি কাজ করে এখন আপনার সাথে? আমার এমপ্লয়ি সংখ্যা হচ্ছে বর্তমানে আমি এবং আমার ওয়াইফ কাজ করি দুজনে। আমরা সারা বছরই কাজ করি। আর আমার ট্যাক্স সিজনের সময় 3 থেকে 4 জন আমরা জেনারেলি হায়ার করি ফর দ্য পার্ট টাইমার সিজনাল ফর 3 months। বাট এখানে একটু বলে রাখি যে আমরা যে 2 জনে কাজ করি, আপনার কাছে মনে হতে পারে যে 2 জন কিভাবে এত লোক সাপোর্ট দেয়। আমি এটা বলবো যে আমি যখন গ্রামীণ ফোনে ছিলাম, আমি নরওয়েতে আমি মাঝে মধ্যে যেতাম। আমাদের হেড অফিস ছিল নরওয়ে, টেলিনর, এবং আমাদের গ্রামীণ ফোনের কিন্তু পেপারলেস ছিল, এবং আমাদের প্রতিটা ফাইল ছিল অনেকটা। আমি কিন্তু অনেকগুলো ফাইলের অথর ছিলাম ওখানে। আচ্ছা, মানে এগুলো খুব এত সুন্দর ফাইন্যান্সিয়াল মডেল যে এখানে আপনি যদি একটা ইনফরমেশন সারা বছর ধরে সবকিছু রেডি করা থাকে, বছরের প্রথমেই কিন্তু আমরা ফাইলটা রেডি করে ফেলি। যখন আপনি ইনপুটটা দিবেন সাথে সাথে পুরো রিপোর্টটা দাঁড়ায় যায়। ওকে, সুতরাং অটোমেটেড সিস্টেম, এবং আমরা আমাদের ক্লাউড বেসড ডাটাগুলো সংরক্ষণ করি। যেমন আমি অফিসে কাজ করতেছি, আপনি হয়তো দেখবেন যে বাহার ভাই অফিসে নাই, বাট আমি কিন্তু বাসায় আছি, সেখানেও আমার অফিস চলতেছে। মানে আমার বেডরুমের মধ্যে অফিস, আমার অফিসেও অফিস, আবার আমার মোবাইলের মধ্যে অফিস, আর ডেটাটা সেভ হচ্ছে এমন জায়গায় যেখান থেকে সব জায়গা থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো এই যে মডার্ন টেকনোলজিটা আমরা ইউজ করি, যার কারণে আমাদের অফিসে এসে যে আমরা কম্পিউটার সুইচ অন করব তখন অফিস শুরু হবে তা নয়।
এটা এমনও হয় যে আমি শুরু করি হচ্ছে ভোর 5:30টায় ফজরের নামাজের পরপরই, আর শেষ করি হয়তো অনেক রাত হয়ে যায়। বাট এইটা দুজন দেখলেও কিন্তু এখানে আসলে ইনফ্যাক্ট 10 পিপলের কাজ আমরা করি দুজনে। রাইট। বাহার ভাই, আচ্ছা, একটা সুন্দর বলছেন যে আপনাদের ক্লায়েন্ট গুলা কোন কোন ধরনের, আপনি বলছেন যে বিজনেস অ্যাকাউন্টিংটা আপনি দেখেন, কোন ধরনের বিজনেস গুলো আপনারা করেন? আমাদের জন্য তো আমরা তো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, আমাদের জন্য যে কোনো বিজনেস, আপ টু স্মল বিজনেস থেকে শুরু করে বিগার বিজনেস, লাইক আপনার ডেল্টা এয়ারলাইন্স ইজ আ বিগার বিজনেস। আমি একটা বড় কোম্পানিতে কাজ করে আসছি, আমাদের ক্যাপাসিটি আছে অনেক, বাট আমরা ইউটিলাইজ করতেছি এখনো পর্যন্ত বাংলাদেশি ভাই বোন আর কিছু আমেরিকান আছে যাদের ধরেন অনেকগুলো বিজনেস আছে। তো সেই বিজনেসের মধ্যে মেইনলি বাংলাদেশিদের জন্য রেস্টুরেন্ট থাকে, গ্যাস স্টেশন, গ্রোসারি, অনলাইন, এই জিনিসগুলো মোস্টলি বাংলাদেশিরা এটা করে। ট্রাকিং বিজনেস, রাইট, হ্যাঁ ট্রাকিং বিজনেসটা এখন চলতেছে। তারপরে ধরেন ফুড ওই ইসের মধ্যেই পড়ে, রেস্টুরেন্টের মধ্যেই পড়ে, এগুলোই আর কি। আচ্ছা, বারবার খুব সুন্দর বলছেন। বারবার একটা বিষয় আমি আবার আনতে চাচ্ছি যে আমাদের কমিউনিটির মধ্যে কি কি ভুলগুলো আমরা সাধারণত মানুষ করে, এগুলো যদি স্পেসিফিকলি বলেন এবং ফিউচারের জন্য এটা কি বলবেন আপনি? এইটা একটা সুন্দর প্রশ্ন করেছেন আপনি, যে ভুলগুলো। যেমন ধরেন আপনি পার্সোনাল ট্যাক্সের জন্য যদি বলি, সেটা হচ্ছে যে অনেক সময় মানুষ স্ট্যাটাসটা বুঝতে পারে না। যেমন হেড অফ হাউস হোল্ড, এটা একটা বিরাট রেড ফ্ল্যাগ এরিয়া, আইআরএস রেড ফ্ল্যাগ। যখনই আপনি হেড অফ হাউস হোল্ড ফাইল করবেন তখন একটা রেড ফ্ল্যাগ হবে। কেন? হেড অফ হাউস হোল্ডের জন্য আপনাকে অবশ্যই সিঙ্গেল এবং একটা চাইল্ড থাকতে হবে আপনাকে অ্যাটলিস্ট। হাজব্যান্ড কি করতেছে? ছেলেকে নিয়ে হেড অফ হাউস হোল্ড, ওয়াইফ মেয়েকে নিয়ে হেড অফ হাউস হোল্ড, বেশি বেনিফিট পাওয়ার জন্য। বাট ইটস অ্যাবসলিউটলি রং। আপনি একই জায়গায় থাকতেছেন, কখনোই আপনার সিঙ্গেল না, আপনার ম্যারিড এবং একসাথে থাকেন। সুতরাং এটা একটা বিরাট ভুল। যদি এটা করে থাকেন, এটা ব্যাপক, এটার কনসিকুয়েন্স। এটা নাম্বার 1 ভুল। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত খরচ দেখানো। যেমন ধরেন আপনি যদি একটা এক্সাম্পল দেই, যে গাড়ির জন্য যে খরচগুলো হয়, মাইলেজের বেসিসে একটা ডিডাকশন হয় যে আপনি এত মাইল চালাইলে পার মাইলে হয়তো পয়েন্ট সামথিং 37.67 একটা অ্যামাউন্ট আপনাকে পার মাইলে খরচ হিসাবে আপনি দেখাতে পারবেন। কিন্তু স্ট্যান্ডার্ড মাইলেজ যখন আপনি দেখাবেন, তখন কিন্তু আর আপনি অন্য কোনো মেইনটেনেন্সটা দেখাতে পারবেন না। তো দেখা যায় যে স্ট্যান্ডার্ডটাও দেখায় অনেকে, আবার ওইখানে যে টায়ার চেঞ্জ করছে, গ্যাস নিচ্ছে, এই সমস্ত মেইনটেনেন্সের খরচগুলো তখন দেখানো হয়। এই দুইটা দেখানো যখন হয়, সেগুলো অবশ্যই অডিটে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। এইটাও একটা বড় কমন মিস্টেক যেগুলো আমরা করে থাকি। আর একটা হচ্ছে বিজনেসের ক্ষেত্রে দেখা যায় যে অনেক খরচ আমরা পার্সোনাল খরচ করি, কিন্তু খরচগুলো আমরা বিজনেসের সাথে একসাথে, হয়তো ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা আমরা পার্সোনালি ইউজ করতেছি। সুতরাং ওই জিনিসগুলো হলে রিস্কটা বেড়ে যায়। যদি কখনো প্রুফ করতে বলে, এটাও একটা কারণ হতে পারে। আর একটা ভুল গত কয়েক বছর ধরে আমি খেয়াল করতেছি, যারা ধরেন বিজনেস করেন এখানে, স্পেশালি যারা হাউসগুলো রিপেয়ার করে বিক্রি করেন, রাইট? তো হাউস রিপেয়ার করে বিক্রি করলে ওনাদের বড় একটা ভেন্ডরের খরচ দিতে হয়, মানে যাকে দিয়ে কাজটা করাচ্ছি আমি। তো ওই খরচগুলো অবশ্যই আপনার 1099 ইস্যু করবেন। যে টাকাটা দিবেন $600 উপরে যদি আপনি খরচ করেন, শুধু ওই ক্ষেত্রে না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাট যে কোনো খরচ আপনি যদি, যে খরচটা আপনি দেখাবেন, বাড়ির মেইনটেনেন্স, একটা বাড়ি আছে আপনার, এখন বাড়ির মেইনটেনেন্স হিসাবে আপনি বললেন যে $12,000 আমার মেইনটেনেন্স, তার মধ্যে ম্যাটেরিয়াল হয়তো 6,000, আর 6,000 হচ্ছে আমার যারা কাজ করছে তাদের, কিন্তু তাদেরকে আপনাকে অবশ্যই 1099 ইস্যু করতে হবে। আদারওয়াইজ যদি আপনি এটা ভ্যালিড, আপনার সমস্ত ডকুমেন্ট আছে, আপনি হোম ডিপো থেকে মাল কিনছেন, সবকিছু কিনছেন, কাকে দিয়েছেন, সব রেকর্ড আছে, বাট স্টিল ইট উইল নট অ্যালাউ আইআরএস। ওয়াই? কারণ এটার জন্য যে আপনি 1099 ইস্যু করার কথা, সেটা করা হয় নাই। এটার কারণে আইআরএস তার ওই লোকটা কিন্তু টাকাটা নিছে, ওই লোকটা কিন্তু আর তার ইনকামটা নাও দেখাতে পারে। ও যখন একটা 1099 পাবে, তখন কিন্তু সে তার ইনকাম হিসেবে দেখাতে বাধ্য। মানে আপনার একটা খরচ হলো, আবার ওর ইনকামটা যেহেতু হলো, তাহলে আইআরএস এর কিন্তু কোনো লস নাই। আইআরএস একদিকে আপনি খরচ দেখাচ্ছেন, ওই খরচটা যখন আরেকজনের ইনকাম হচ্ছে, আইআরএস ওটা থেকেও ইনকাম পাচ্ছে অলরেডি, মানে ট্যাক্স পাচ্ছে। সুতরাং এটা হচ্ছে আইআরএস এর প্রসেস। তো এই জন্য বলবো, যারা কোনো খরচ করেন তারা অবশ্যই $600 উপরে গেলে 1099 ইস্যু করবেন। আচ্ছা, বারবার খুব সুন্দর বলছেন। বারবার একটা বিষয় হচ্ছে, যারা সেলফ এমপ্লয়েড, এরা হচ্ছে অনেক সময় ধরেন বছর শেষে 1099 ইস্যু করে দেয় অনেকগুলা, তারপরে আছে ওরা প্রতি মান্থলি একটা চেক নিয়ে নেয়। এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে বলবেন? এটা কিভাবে মানে মোর সেভ করা যায়?
এখন যদি নিজের বিজনেস হয়, ওকে, ধরেন বিজনেসটা আমার নামে, আমি হচ্ছে এলএলসি ওনার, একটা এলএলসি আছে বা আইএনসি যেটাই থাকুক না কেন, এই বিজনেসটার যদি আমি নিজের নামে 1099 ইস্যু করি, দ্যাট ইজ নট গুড, বিকজ 1099টা ইস্যু করতে হয় হচ্ছে থার্ড পার্টি কন্ট্রাক্টর। ওকে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে মালিক নিজেই 1099 নিচ্ছে বিজনেস থেকে। এটা অ্যাবসলিউটলি রং, ওকে, কারণ আপনি হচ্ছেন ফার্স্ট পার্টি, আপনি বিজনেসের ওনার, আপনি কখনো বিজনেস থেকে 1099 নিতে পারবেন না, শুধু থার্ড পার্টিকে দিবেন। আপনার নিতে হবে হচ্ছে W2, এটা হচ্ছে প্রপার ওয়ে। আপনার যদি এস কর্পোরেশন হয় সেক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরিলি একটা গ্রহণযোগ্য W2 নিতে হবে। W2 মিনস দ্য পে স্টাফ এভরি বাই উইকলি অর মান্থলি হ্যাঁ, আপনাকে নিতে হবে এটা, অথবা কোয়ার্টারলি নিতে হবে। কোয়ার্টারলি। হ্যাঁ, আচ্ছা, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা যখন ট্যাক্স ফাইল করেন, ইদানিং তো আমি দেখতেছি যে অনেকেই ট্যাক্স ফাইল করতে গিয়ে অনেক প্রবলেমের সম্মুখীন হয়। ফর এক্সাম্পল, একজনে আপনার অনেক জানেই না যে ওনার তো একটা বিজনেস ছিল কিন্তু কোনো ডকুমেন্টস নাই, কোনো কিছু নাই, আপনি আসার পরে কোন সাজেশনগুলো, কি সাজেশনগুলো দেন যে আপনি এটা সমাধান কোনটা করলে ভালো হয় এবং এটা 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 কিভাবে সমাধান করেন? এটা একটা ভালো প্রশ্ন, কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো অনেক ইদানিং বেড়েও গেছে। জি, হ্যাঁ, এটা তৈরি হয় হচ্ছে আমি ধরেন কিছুটা জানি, আমি একটা কর্পোরেশন ওপেন করে ফেললাম নিজেই, অনেক মানুষ কিন্তু নিজেই ওপেন করে, এটা করাও কোনো খারাপ কিছু না, ভালো। হ্যাঁ, আপনি নিজে করতে পারলে শুধু শুধু আরেকজনকে টাকা দিবেন কেন, আপনি যদি জানেন। কিন্তু ওপেন করার সাথে সাথে আপনার একটা রেসপন্সিবিলিটি, ইউএস এর মধ্যে যা কিছু ওপেন করবেন আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে রিপোর্ট করা। ওকে, যেমন আপনি একটা বিজনেস ওপেন করছেন, আপনাকে রিপোর্ট করতে হবে বিজনেসের ট্যাক্স। যদি কোনো ট্রানজ্যাকশন না থাকে তাহলে আপনাকে জিরো রিপোর্ট করতে হবে। তো এই যে জিরো রিপোর্টের বিষয়গুলো, তো অনেক সময় দেখা যায় মানুষ এটা কিছুই করে না, এটা কোনো রিপোর্টে হলো না, অনেকদিন পরে দেখবেন যে এটার নামে আপনাকে একটা চিঠি পাঠিয়ে দিল যে এইটার এত টাকা। আপনি যেমন ধরেন আপনি অনেকে পেরোল নিবে, তখন জর্জিয়া ডিপার্টমেন্ট অফ রেভিনিউতে একটা অ্যাকাউন্ট ওপেন করলো, সেই অ্যাকাউন্টে রিপোর্ট করলো না, সেটা একটা কোয়ার্টারলি রিপোর্ট করতে হয়, কিন্তু রিপোর্ট করলো না, অনেকদিন পরে একটা চিঠি আসলো, চিঠিতে বলা আছে যে তুমি এত টাকা দিতে হবে, কারণ তারা একটা এস্টিমেশনের বেসিসে তারা একটা এক্সপেন্সেস চার্জ করে আপনাকে পাঠিয়ে দিল। তখন ওনারা আমাদের কাছে আসেন যে এই যে এত টাকা আসছে, তখন জেনারেলি আমরা ব্যাকডেট হলে ব্যাকডেটের রিপোর্টগুলো আমরা হয়তো কোনো ট্রানজ্যাকশন নেই, তখন অ্যাটলিস্ট জিরো রিপোর্ট আমরা করি। সুতরাং আমি বলবো যে যদি কোনো অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে অবশ্যই, যদি ফাংশনালিটি না থাকে, বিজনেসটা না রান করে, অবশ্যই ক্লোজ করে দিবেন। এটা হচ্ছে প্রথম দায়িত্ব। হ্যাঁ, একটা বিষয় আমি বলতে চাচ্ছি ভাই, যারা লং টার্ম বিজনেস করতে চাচ্ছে, বিজনেস, ওদের তো এই যে অ্যাকাউন্টিংটা রাখা খুবই গুরুত্বপূর্ণ, যে হিসাব রাখাটা প্রতি মাসে কি খরচ হচ্ছে বা এই বিষয়টা যদি আপনি কিছু বলেন। এটাও একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, জেনারেলি মানুষ এটা করতে চায় না, বাট এটা এখন সময় এসে গেছে আমাদের যে সবকিছু রেকর্ড রাখা, এবং এটা খুবই সহজ, খুবই সহজ ইন এ সেন্স, আপনি যদি বাজার থেকে যে কোনো সফটওয়্যার, আপনি মান্থলি সাবস্ক্রিপশন, অল্প সাবস্ক্রিপশন, কুইক বুক হোক, যে কিছু হোক, দেখবেন যে 100-150 টাকা 50-60 টাকা দেওয়া কুইক বুকের পাওয়া যায়, সাবস্ক্রিপশন পাওয়া যায়, মান্থলি সাবস্ক্রিপশন। আপনি ওখানে ব্যাংক অ্যাকাউন্টগুলো কানেক্ট করবেন, ব্যাংক অ্যাকাউন্টগুলো কানেক্ট করলে দেখবেন যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনার হিসাবগুলো ওখানে শো করবে, প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, এভরিথিং ওখানে শো করবে। বাট আপনাকে খেয়াল করতে হবে যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো সবকিছু শো করবে, বাট ব্যাংক অ্যাকাউন্টের খরচ সাবজেক্ট টু আপনাকে সঠিক বিজনেসের খরচগুলোই রাখতে হবে, রাইট, দেন ইউ আর ওকে, কোনো কষ্টই নাই কিন্তু, রাইট, এটা অনেক কঠিন কিছু না। অনেক মানুষকে দেখেছি আমি যে ধরনের কাগজে লিখে রাখে, এটা আছে, এটা ওল্ড পদ্ধতি। এখন নতুন পদ্ধতি হচ্ছে ইউ হ্যাভ ব্যাংক অ্যাকাউন্ট, you just go for the ADP or you can go for the QuickBook, you can connect the bank account, ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করার সাথে সাথে দেখবেন যে ওখানকার ট্রানজ্যাকশন সবই আপনার কুইকবুকে চলে আসছে, এবং কুইকবুকে যখন চলে আসছে ওখান থেকে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট সবকিছু তৈরি হচ্ছে। হয়তো আপনাকে একটু চেক করতে হবে যে সব খরচগুলো সুন্দরভাবে ক্যাটাগরাইজ হলো কিনা, এটা করতে হবে। আর এটা যদি জানতে চান আপনি কুইকবুককে ফোন করলেও পারবেন, কোনো অ্যাকাউন্টেন্টকে দায়িত্ব দিলে সে অ্যাকাউন্টেন্ট নিজেও করে দিবে, আমরাও করি কিন্তু মানুষের জন্য। আচ্ছা, খুব সুন্দর বলছেন বাহার ভাই। একটা বিষয় হচ্ছে যারা নতুন একদম বিজনেস শুরু করবে, এখন আপনার সাজেশনটা কি? ফর এক্সাম্পল বলতে পারেন যে একজন রিয়েল এস্টেট এজেন্ট এইবার লাইসেন্স নিছে, এখন কিভাবে ও বিজনেসটা আপনার শুরু করবে, আপনি যদি বলেন, স্পেশালি আপনার ট্যাক্সের বিষয়টা নিয়ে। আমি বলবো যে বিজনেস শুরু করার জন্য প্রথম যে জিনিসটা দরকার, আমরা অনেক সময় বিজনেসটা যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে আমরা লায়াবিলিটিগুলো আমাদের হাতেই থেকে যায়। আমরা ধরেন রেজিস্টার করতে গেলে, আমরা ধরেন ট্যাক্স দিতে গেলাম, তখন আমরা সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স তো দিতেই হবে, তখন কিন্তু সোশ্যাল সিকিউরিটি এগেইনস্টে যদি রেজিস্টার্ড না হয় তাহলে নিজের সোশ্যাল সিকিউরিটি ইউজ করতে হবে। দ্যাট ইজ ভেরি রিস্কি এবং লায়াবিলিটি যে কোনো সময় বেড়ে যেতে পারে, কারণ যে কোনো একটা কেউ সু করে দিল বা কোনো বিপদ আসলো তখন কিন্তু আপনার
ওই সোশ্যাল সিকিউরিটির উপরেই আপনার চাপটা চলে আসবে। দ্যাটস ট্রু। এই জন্য আমি সাজেস্ট করব যে এটা একটা এলএলসি বা আইএনসি বা সেপারেট এন্টিটি করা, এবং এন্টিটি যখন রেজিস্টার করবেন, জর্জিয়া সেক্রেটারি অফ স্টেটে ধরেন অত $100 নেয় একটা স্টার্ট করতে, এটা করে আপনি স্টার্ট করলেন, তারপরে আপনি এটা একটা ইআইএন নিতে হবে। রাইট। ইআইএনটা নিতে হবে কেন? কারণ হচ্ছে যে আপনার আমাদের যেমন সোশ্যাল সিকিউরিটি থাকে, বিজনেসের ট্যাক্স আইডি হচ্ছে ইআইএন। ইআইএনটা যখন নেবেন, দেন ইউ আর গুড, ইউ আর রেজিস্টার্ড, দেন আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সো দিস থ্রি প্রসেস ইজ ফর এভরিওয়ান। দেন আপনি যদি মনে করেন যে না আমি অনলাইনে বিজনেস করবো, দেন ইউ আর ওকে ফর উইথ দিস। যদি আপনি মনে করেন যে না আমি অনলাইন না, আমি একটা গ্রোসারি স্টোর দিব, তখন হয়তো আপনাকে জর্জিয়া গ্রোসারি স্টোর দিলে আপনাকে তো একটা লোকেশনে আপনাকে একটা স্টোর ফ্রন্ট খুলতে হবে। তখন কিন্তু দেখবেন যে এইখানে ওই দোকানের জন্য আপনাকে একটা কাউন্টি থেকে লাইসেন্স নিতে হবে। তো সেই লাইসেন্সটা আপনি নিতে হবে। যার স্টোর ফ্রন্ট ওপেন নাই, যে অনলাইনে সেল করে, তার ওটা দরকার নেই। হ্যাঁ, সেটা ওই লোকেশনের জন্য করবে না, সে হোম বেসড হয়তো কিছু করতে পারে, অথবা যদি লোকেশন নিয়েই ফেলে তাহলে লোকেশনের একটা লাইসেন্স তাকে অবশ্যই নিতে হবে। মানে আপনার যদি একটা লোকেশন থাকে বিজনেসের, তাহলে ওই বিজনেসের লোকেশন নিতে হবে, লাইসেন্স নিতে হবে। বুঝতে পারছি, খুব সুন্দর করে বলছেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি আপনাকে, আপনি তো এই কমিউনিটির সাথে এই বিজনেসে অনেকদিন ধরে আছেন, যেহেতু কেন আপনি এই বিজনেসটাকে মনে করেন যে শুধু তো আপনি নিজের জন্য তো করতেছেন না, মানুষ সেবা দিতে যাচ্ছেন, এটা কেন আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়? আমি মনে করি যে প্রতিটা মানুষ অ্যাজ এ হিউম্যান বিইং মানুষের জন্য কিছু করা উচিত। এটা দুনিয়া আমরা আসছি অবশ্যই শুধুমাত্র নিজের জন্য নয়। আমার জীবনে আমি অনেকটা বছর যখন গ্রামীণ ফোনে কর্পোরেট জব করছি, তখন আমার একটা আফসোস হইতো যে আমি কেন এই জবটা নিলাম। হয়তো আমার জন্য ভালো, কিন্তু আমার কোনো পাবলিকের সাথে মেশার কোনো সুযোগ নেই। তো এটা আমার খুব মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা ছিল। কিন্তু আমি এখন মনে করি, আমি যখনই আমার সাথে কেউ আসে, কারোর সাথে কথা বলি, আমি চেষ্টা করি আমার নলেজটা শেয়ার করার জন্য। ইভেন আমি সবসময় সাজেস্ট করি, ভাই আমাকে কোনো রকম আমার ক্লায়েন্ট, ইউ ডোন্ট নিড টু বি মাই ক্লায়েন্ট, ইউ ক্যান আস্ক মি দ্য কোয়েশ্চেন। দ্যাটস ইম্পর্টেন্ট থিং। এইটাই আমি চাই যে আমার কাছ থেকে এই নলেজটা শেয়ার হোক, সবাই জানুক, সবাই সঠিকভাবে চলুক, সবাই একসময় দেখবেন কমিউনিটির সবাই সবকিছু জানে। এটা খুব সুন্দর করে বলছেন বাহার ভাই। এইবার ট্যাক্স সিজন যেহেতু সামনেই, কি অপরচুনিটিস গুলো আছে, আপনি কি মানে যদি যারা সেলফ এমপ্লয়েড, কিভাবে ওরা ওদের মানে হাইয়েস্ট বেনিফিট, হাইয়েস্ট ট্যাক্স সিজনটা লিগ্যালি পাবে, যদি আমাদের দর্শককে বলেন প্লিজ। আমি বলতে চাই যে এবছর যে ট্যাক্স রিটার্নের ইম্প্যাক্ট ফেলে মতো এরকম যে আইনগুলো হলো, তার মধ্যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট একটা বড় পরিবর্তন আসছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট আগে 2000 ছিল, এবার 2200 টাকা। এবং রিফান্ডেবল পোর্শনটাও আপনি জানেন যে একটা পোর্শন রিফান্ডেবল, একটা পোর্শন নন রিফান্ডেবল থাকে। নন রিফান্ডেবল হচ্ছে যে আপনার ট্যাক্স আসবে, সেই ট্যাক্সের অংশটাকে আপনি ওই ক্রেডিট দিয়ে আপনি অফসেট করবেন। আর রিফান্ডেবল হচ্ছে আপনার ট্যাক্স জিরো হলেও আপনি টাকাটা ব্যাক পেয়ে যাবেন। তো এই বছরে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা অনেক বেড়ে গেছে, অ্যাটলিস্ট 2000 বেড়ে গেল একটা চাইল্ডের জন্য। আপনি যে দুইটা চাইল্ড থেকে আপনি $4000 এমনি বেশি পাবেন গত বছরের, 400 টাকা এমনি বেশি পাবেন গত বছর থেকে। আর আরেকটা হচ্ছে যে আর্ন ইনকাম ক্রেডিট। আর্ন ইনকাম ক্রেডিটটা হচ্ছে যাদের ইনকাম লো ক্যাটাগরিতে থাকে তাদের আর্ন ইনকাম ক্রেডিট, কিন্তু তাদের ইনকাম অবশ্যই আর্ন থাকতে হবে। রাইট। আর্ন ইনকাম মানে W2, 1099 এগুলো থেকে যে ইনকামটা হয় সেটা আর্ন ইনকাম। যেমন আপনি যদি একটা বিজনেস থাকে আর ধরেন একটা এস কর্পোরেশন আছে, সেটা হচ্ছে আর কোনো ব্যাংকের টাকা আছে, ব্যাংকের টাকা থেকে আপনি ইন্টারেস্ট পেলেন, এগুলো কিন্তু আর্ন ইনকাম না। রাইট। সুতরাং আপনি যদি অ্যাক্টিভলি কোনো কাজ না করেন, আর্ন ইনকাম হিসেবে না হয়, তাহলে কিন্তু আপনি ক্রেডিটটা পাবেন না। এই ক্রেডিটটা বেড়ে গেছে। আর হলো, কারণ এটা থ্রেশহোল্ড, প্রতি বছর একটা থ্রেশহোল্ড থাকে যে এত টাকা ইনকাম বেশি হয়ে গেলে আপনি এটা ফেজ আউট হয়ে যাবে। এবছর থ্রেশহোল্ডটা ইনক্রিজ করে গেছে আগের থেকে, যার কারণে আপনার ওইটা পাওয়ার সম্ভাবনা আরো বেড়ে গেল। আরেকটা আছে এডুকেশন ক্রেডিট। আপনার অনেক মানুষ আছে যারা হয়তো বাচ্চারা এডুকেশন করতেছে ইউনিভার্সিটি থেকে, নিজেরাও অনেক সময় পড়াশোনা করি, কিন্তু ওখানে যে খরচগুলো হয় সেই খরচের একটা অংশ আপনাকে ক্রেডিট দিয়ে দেয় গভর্নমেন্ট। তো এই এডুকেশন ক্রেডিটটার জন্য একটা পেপার এর ইউনিভার্সিটি থেকেই দেয়, 1098T, টিউশন স্টেটমেন্ট বলে ইন আদার ওয়ার্ডস। এটাও সংগ্রহ করা উচিত এটা, এবং ক্লেম করতে হবে। সবচেয়ে বড় বিষয়টা হলো আপনি যদি ক্লেম না করেন আপনাকে অটোমেটিক্যালি কিছু দিবে না। সুতরাং ক্লেম করতে হবে, জানতে হবে যে আমার কি কি ক্রেডিট আছে। এডুকেশন ক্রেডিট, এর অনেক ক্রেডিট ইগনোর করে, এডুকেশন ক্রেডিটটা আপনি নিতে পারেন। আর একটা হলো চাইল্ড ট্যাক্স ক্রেডিট আর আর্ন ইনকাম ক্রেডিট। এটা জেনারেলি এটা সবাই এভেল করে, বাট না জানার কারণে অনেক ভুল হয়ে যায়। যেমন কোনো আর্ন ইনকাম তার নাই, এইটা হয়তো সে আর্ন ইনকাম করে নাই বা কোনো কিছু গ্যাপ হয়ে গেছে, ডকুমেন্ট নাই, যার কারণে সে ওই ক্রেডিটটা পাচ্ছে না। তো এটা আমি সাজেস্ট করব আর্ন ইনকাম রেকর্ড করা, দ্যাট মিনস W2 হোক, 1090 হোক,
1099 হোক, আপনার ডকুমেন্টগুলোকে সংরক্ষণ করতে হবে এবং সেটাকে ক্লেম করতে হবে। ক্লেম করলে আপনি পাবেন। খুব সুন্দর করে বলছেন বাহার ভাই। এই জন্য একজন সবসময় একজন অভিজ্ঞ মানুষের কাছে যাওয়া উচিত। অবশ্যই আমি মনে করি, কারণ হচ্ছে যে ধরেন আপনি যদি ক্লেম করাটা ডিপেন্ড করে যে এটা আপনার উপর ডিপেন্ড করতেছে না। অনেক সময় আমরা নিজেরা যদি অ্যাওয়ার হই, আমি চাই যে সবাই অ্যাওয়ার হোক, বাট একজন ভালো দক্ষ প্রফেশনাল যদি হয়, সে আপনাকে দেখার সাথে সাথে বুঝবে যে আপনার কি কি আপনার জন্য এলিজিবল, আপনি কি কি পাইতে পারেন, সবগুলোতে সে ট্রাই করবে। রাইট। তো আমি অনেক জায়গায় অনেকে হয়তো নলেজটা নাই, হয়তো লেটেস্ট ইনফরমেশনটা তার কাছে নাই, হয়তো পড়াশোনাটা হয়তো অনেক আগে শেষ করছে, জি। এখন হয়তো উনি আপডেটেড না, এটা একটা কারণে। আরেকটা হচ্ছে অনেক মানুষ মানে এত ভিড়ের সময় কোনোরকম ভাবে ট্যাক্স ফাইলটা হয়তো তাড়াহুড়া করে দিল। ফেলে, হ্যাঁ। কিন্তু আমি মনে করি যে যারা ভালো তারা কখনো এটা করবে না। আপনার যতটুকু রাইটস আছে সেই রাইটসটাকে পূর্ণভাবে আমি যাতে কাজে লাগাই, আপনার জন্য বেনিফিট এনে দিতে পারি, দ্যাট শুড বি দ্য আইডিয়াল অ্যাকাউন্টেন্টের কাজ। অফকোর্স। তো এইটা বেছে নিতে হবে। আইআরএস কিন্তু বলে যে তোমরা তোমার অ্যাকাউন্টেন্ট বেছে নাও। রাইট রাইট। জিনিসটা বুঝছেন? থ্যাংক ইউ সো মাচ বাহার ভাই। সুধী দর্শক, আমাদের সাথে আছেন বাহার ভাই। উনি একজন অ্যাকাউন্ট্যান্ট এবং অনেকদিন ধরে এই সেক্টরে আছেন। বাহার ভাই, লাস্টলি আমাদের যে অডিয়েন্সদেরকে বলবেন এবং আপনার সম্বন্ধে জাস্ট বলবেন যে মানে আপনার ফোন নম্বরটা দিবেন, যদি কেউ আপনার কাছে রিচ আউট করতে চায় এটা নিয়েও বলবেন প্লিজ। যে আমি বলবো যে আপনারা আপনাদের যে রাইটসগুলো আছে, অর্থাৎ যে এলিজিবিলিটি আছে, সেটাকে অবশ্যই যাচাই করবেন। ভালো কোনো প্রিপেয়ারের কাছে যাবেন। আর একটা জিনিস হচ্ছে যে আপনি নিজে বোঝার চেষ্টা করবেন যে কি বলতেছে। আপনি আমেরিকার মধ্যে এমন ইনফরমেশন ফ্লো, আমি সাজেস্ট করব যে একটু করে ইনফরমেশনগুলো আমরা শিখবো। যখনই কোনো প্রফেশনালের কাছে যাব, কিছু জিজ্ঞাসা করব যাতে আমরা শিখতে পারি। আমরা কখনো মনে না করে যে উনি আমাকে করে দিচ্ছেন, মেবি হি ইজ রাইট, এটা মনে করব না। আমরা নিজে জানবো এবং নিজে শিখবো এবং নিজের অধিকার যতটুকু আছে সেটা আমরা অবশ্যই আমাদের বুঝে নিব। এই দেশটা থেকে সবকিছু নিয়মের মধ্যে থেকে আপনি যদি চলতে পারেন এবং আপনার রাইটগুলো যদি বুঝতে পারেন, তাহলে সর্বোচ্চ ব্যবহার সম্ভব। আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারদেরকে, আর যারা কাস্টমার না তাদেরকেও সাপোর্ট দেওয়ার জন্য। আমার ফোন নাম্বার 4704555515 সবসময় খোলা থাকে। শুধুমাত্র হয়তো নামাজের সময় ব্রেক থাকে, বাট সবসময় খোলা থাকে। আপনারা কোশ্চেন করতে পারেন, আমি আপনাদের অ্যান্সার সবসময় দিয়ে থাকি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ বাহার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এগেইন। এবং আমি সবসময় বলে থাকি যে উইশ ইউ অল দ্য বেস্ট এবং আশা করি আপনার বিজনেসের অনেক সাকসেসটা হোক। লাস্টলি আপনি আমাদের এই টকস উইথ আতাহার অনুষ্ঠান নিয়ে কি বলবেন? আমি মনে করি যে এটা একটা খুব ভালো উদ্যোগ। এই কানেকশনটা আসলে ছিলই না এক প্রকার না, ছিলই না, অ্যাবসলিউটলি দেয়ার ওয়াজ নাথিং। এখন একটা কানেকশনটা অবশ্যই হচ্ছে। এটার মানে ভালো বলে শেষ করা যাবে না। থ্যাংক ইউ। খারাপ কিছু নাই, ভালো বলে শেষ করতে পারবো না। জি জি, থ্যাংক ইউ সো মাচ। আমাদের জন্য দোয়া রাখবেন আর আমরাও দোয়া রাখি আপনাদের জন্য। থ্যাংক ইউ এগেইন। সুধী দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ যে আমাদের সাথে থাকার জন্য। আমরা আবারও আসবো অন্য কোনো গেস্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ।